অডিও সাসপেন্স। শোভন সোমের গল্প অবলম্বনে আজ শোনাব বিলয় বিন্দু। রঘুকুলপতি বসু রায় চৌধুরী হালের উঠতি বাঙালি ব্যবসায়ী। বংশানুক্রমে তিনি আভিজাত্যের উত্তরাধিকারী পেয়েছিলেন তদুপযোগী জমজমাট একটা নাম। কিন্তু তার বাবার আমলে বৃত্তের তলানিটুকুও অবশেষ ছিল না। রঘুকুলপতি করিতকর্মা মানুষ, নিজের উদ্যমেই তিনি ব্যবসার মজবুত ভিত গড়ে তুলেছেন। তার ব্যবসার ওঠানামা নিয়ে এখন শেয়ার মার্কেট আলোড়িত হয়। ঠান্ডা ঘরে বসে তার সাম্রাজ্য সামলান ম্যানেজমেন্টের ডিগ্রিধারী ঝকঝকে সব এক্সিকিউটিভরা। রিয়েল এস্টেট বা ঘরবাড়ির ব্যবসা ছোট ব্যবসা, তাতে রঘুকুলপতির রুচি নেই। কিন্তু বাল্যবন্ধু চিত্তপ্রকাশকে দেনার দায় থেকে বাঁচাবার জন্য দক্ষিণ পার্ক স্ট্রিট অঞ্চলে তিনি চিত্তপ্রকাশের ৮ বিঘে জমির ওপর সেকেলের তেতলা বাড়িটা বেশ দাম দিয়েই কিনে ফেলেছিলেন। এককালে এই অঞ্চলটা দিব্যি নিরিবিলি ছিল, আর সম্ভবত এই বাড়িটাই ছিল এখানকার সবচাইতে উঁচু বাড়ি। ইদানিং রিয়েল এস্টেটের হিড়িকে চারদিকে জিরাফের মতো গলা তোলা উঁচু উঁচু বাড়ির সারি এই বাড়িটাকে একরকম ঘিরেই ফেলেছে। রঘুকুলপতি ঠাকুরদার বাবা যখন আমহা স্ট্রিটে চকমেলানো বাড়ি তুলেছিলেন, তখন এই অঞ্চলটা ছিল দেশি আভিজাত্যের, যাকে বলে শাকিন মোকাম। রামমোহন বিদ্যাসাগর থেকে সেদিনও এই অঞ্চলেই ছিলেন জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, আরো কত সব বড় মাপের মানুষ। কিন্তু হালে আভিজাত্য ঠিকানা বদলে উত্তর থেকে দক্ষিণ মার্গী হয়েছে। ঠিকানাটাও আভিজাত্যের একটা লক্ষণ, যা ঠিক জায়গায় না থাকলে অনেক কিছু এসে যায়। বন্ধুকে বাঁচাতে গিয়ে এই বাড়িটা কেনার পর রঘুকুলপতির মাথায় হঠাৎই ঠিকানা পাল্টাবার চিন্তাটা চাড়া দিয়ে ওঠে। কিন্তু মানুষ যা চায় সব সময় তক্ষণি তো তা হয় না। চিত্তপ্রকাশদের বাড়িটা একেবারে খালি ছিল না। এক থুরথুরে বুড়ো, যার বয়সের কোনো গাছপাথর নেই, সাতকুলে কেউ আছে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই, এহেন একজন ভাড়াটে ওই বাড়িটার তেতলার পেছনের কোণের ফ্ল্যাটটাতে পাঁজর বেরোনো বাড়ির ফাটলে গজানো জেদি অশ্বত্থ গাছের মতো একেবারে শেকড় গেড়ে বসেছিলেন। কন্ট্রাক্টর বা প্রমোটারের হাতে রঘুকুলপতি বাড়ি তোলার ভার দেননি, দিয়েছেন নামজাদা আর্কিটেক্টের হাতে। কিন্তু সে আর্কিটেক্টের সাধ্য কি ওই ৬০-৭০ বছর ধরে এক পয়সাও ভাড়া না বাড়িয়ে ২৫ না ৩০ টাকা ভাড়ায় এখনো গ্যাঁট হয়ে বসে থাকা ভাড়াটেকে তোলে? আবেদন নিবেদন করে টাকার টোপ ফেলে অন্য একটা ফ্ল্যাট দেবার করারেও ওই বুড়োকে টলানো গেল না। রঘুকুলপতি এমন একটা সামান্য ব্যাপারের জন্য কোনো ঝুট ঝামেলায় যেতে চান না। এটা ঠিক, ওর সামান্য আঙুলের টুস্কিতেই বুড়োকে তোলা যায়। ওর মুখ থেকে কথা খুঁজতে না খুঁজতে কাজ হাসিল করতে পারলে অনেকে ধন্য হয়। তারা বলেওছে যে রঘুকুলপতি একবার বললেই ওরা এখনই বুড়োটাকে ঝুঁটি ধরে ঘর ছাড়া করবে। রঘুকুলপতি ভেবেই পেলেন না, চালচুলোহীন একটা ভাড়াটে, যে কিনা ঠিক মতো ভাড়াটাও দিতে পারে না, সে কেন টাকার টোপ খায় না। নতুন ফ্ল্যাট বিনা পয়সায় দিলেও সেখানে যেতে চায় না, অথচ এই ঝরঝরে ভুতুরে বাড়িটাতেই মরতে চায়। একদিন গরমের বিকেলে রঘুকুলপতি বালিগঞ্জ থেকে ল্যান্সডাউন রোড হয়ে ফিরছিলেন। অনেকদিন বাদে সেদিনও হঠাৎ সেকালের মতো দক্ষিণের হাওয়া হঠাৎ বইল। রাস্তার দুপাশে ফুলন্ত জারুল গাছগুলো হঠাৎই চঞ্চল হয়ে উঠল। রঘুকুলপতির মনটাও হঠাৎই চনমন করতে লাগলো। তিনি ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললেন। মালিককে আচমকা আসতে দেখে হাতের খৈনি ফেলে হন্তদন্ত হয়ে ছুটে এলো দারোয়ান। আইয়ে আইয়ে মালিক, নমস্তে নমস্তে। রঘুকুলপতি গাড়ি বারান্দার মুখোমুখি সিঁড়িতে পা দিলেন। গোটা বাড়িটায় যেন জরা ধরেছে। সিঁড়িটায় কস্মিন কালে ঝাঁট পড়ে না। সেকেলে শৌখিন বাড়ির গাড়ি বারান্দায় পঙ্খের বাহারি নকশা ঝুলের পুরো চাদরে একেবারে গায়েব। চারপাশে কিরকম বোটকা গন্ধ। সিঁড়িতে পা রেখেই পকেট থেকে রুমাল বের করে রঘুকুলপতি নাক চাপা দিলেন। সিঁড়িতে আলো নেই, কাঠের রেলিং নড়বড় করছে। সাবেক বাড়ির এক একটা তলা একেলে বাড়ির দোতলার সমান উঁচু। তেতলা পর্যন্ত উঠতে তার হাঁপ ধরে গেল। রঘুকুলপতি কলিংবেল টিপছিলেন।
কিন্তু ঘন্টা বাজল না। দরজা খুলে বেরিয়ে এলেন এক থুরথুরে বুড়ো। নিদন্ত মুখে এক গাল হেসে দু হাতে দুটো কপাট মেলে ধরে তিনি বললেন, পায়ের সাথে টের পেয়েছি যিনি আসছেন তিনি সামান্য লোক নন। কি সৌভাগ্য আমার! আসুন আসুন আসুন, আমি কালো শশী দস্তিদার। ওই বেল বাজবে না, বাজবে না। বিল মেটাতে পারেনি তো, বিজলির লাইন কেটে দিয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে বিরক্তির স্বরে রঘুকুলপতি বললেন, আমি বসতে আসিনি, একটা একটা কথা বলতে এসেছি। একটা কেন, 100টা কথা বলবেন, কিন্তু আপনি হাঁপাচ্ছেন যে, একটু জিরিয়ে নিয়ে তারপরে বলবেন। দাঁড়ান দাঁড়ান, আমি আগে একটা মোমবাতি জ্বালাই। দেরাজ হাতড়ে দেশলাই বের করে কালো শশী একটা মোমবাতি জ্বাললেন। একটা উটকো ভাড়াটের সঙ্গে বৃথা গল্প করতে রঘুকুলপতি আসেননি। ঘরে ঢুকে তিনি বললেন, দেখুন দেখুন মিস্টার দস্তিদার, কালো শশী দস্তিদার। হ্যাঁ মিস্টার দস্তিদার, আপনি তো জানেনই যে এখানে আমি একটা বাড়ি তুলতে চাই। হ্যাঁ, বিলক্ষণ জানি। আপনার লোক এসেছিল তো আমার কাছে। আপনি আপনি আমাকে উঠে গেলে টাকা দেবেন, হ্যাঁ, ফ্ল্যাট চাইলে ফ্ল্যাট দেবেন। আপনি সদাশয় ভদ্রলোক। তবে দেখুন, আমি আর কদিনই বা বাঁচবো? হ্যাঁ, এই বাড়িতে 1.5 দিন আছি। এর প্রত্যেকটা ইট আমার করে হাড়ে মজ্জায় কি বলে গেঁথে গেছে। আমি আমি এখানে মরতে চাই। কটা দিনের জন্য আমাকে দয়া করে বেঘর করবেন না। দোহাই দোহাই আপনার, দোহাই। রঘুকুলপতি আর কথা বাড়ালেন না। পরদিনও তিনি টালিগঞ্জ থেকে ফিরছিলেন। সেদিনও বিকেলে তেমনি চন্দনে হাওয়ায় বেগনি জারুলে ছাওয়া ডালগুলো হঠাৎই চঞ্চল হয়ে উঠল। আকাশের নীল সামিয়ানায় টুকরো টুকরো ভাসন্ত মেঘ অস্তরশ্মির জাদুতে আশ্চর্য রঙিন মায়া বিছিয়ে দিল। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললেন রঘুকুলপতি বসু রায়চৌধুরী। ঠিক আগের দিনের মতোই কালো শশী দরজার দুটো কপাট দু হাতে খুলে এক গাল নিদন্ত হাসি হেসে বললেন, আসুন আসুন আসুন। 2 মাসের ভাড়া আর জোগাড় করেছি, কালই গিয়ে দিয়ে আসতুম। আর এসেই যখন গেছেন, বসু এসে যখন গেছেনই তখন ভাড়াটা আপনার হাতে দিয়ে দিয়ে। এহেন প্রস্তাবে বিরক্ত হলেও রঘুকুলপতি না হেসে পারলেন না। আপনার রেস তো আমার বিলক্ষণ জানা। শুনুন, ছুঁচো মেরে আমি হাত গন্ধ করি না, বরং আমি আপনাকে বেশ কিছু টাকা দিচ্ছি, আপনি ফ্ল্যাটটা ছেড়ে দিন। মোমবাতির আলোতেও রঘুকুলপতি দেখতে পেলেন বৃদ্ধের মুখ কঠিন হয়ে উঠল। কালো শশী বললেন, দেখুন, আমি খেটে খাই, কারো দয়া দাক্ষিণ্যে শেষ কটা দিন আমি বাঁচতে চাই না। খেটে খান? এ বয়সেও? কি করেন আপনি? ছবি আঁকি, ছবি আঁকি, ছবি বেচে খাই। ছবি আঁকেন? ছবি আঁকার পয়সায় চলে? চলে যায়। আমি ভিয়েনা একাডেমিতে ছবি আঁকা শিখিয়েছিলাম, বুঝলেন? তখন ইউরোপে ছবি আঁকা শিখতে যাবার খুব হিড়িক ছিল তো। জানেন বোধহয় হিটলার, স্বয়ং অ্যাডলফ হিটলারও ভিয়েনা একাডেমির ছাত্র ছিলেন। রঘুপতি ব্যবসা বোঝেন, ছবি টবি বিশেষ বোঝেন না। মুখ্যমন্ত্রীর ডাক অকশনে গিয়ে তাঁকেও বেশ কড়াক টাকা দিয়ে একটা ছবি কিনতে হয়েছিল বটে। ব্যবসায়ীদের মাঝে সাঝে এমনি করতেই হয়। কিন্তু ওই ছবির মাথামুন্ডু তিনি কিচ্ছু বোঝেননি। তার ধারণায় ছবি বাউন্ডুলেরা আঁকে, ছবি এঁকে জীবনে কিচ্ছু হয় না। রঘুকুলপতি তবু কৌতূহলী হলেন, বললেন, ইউরোপ থেকে আর কিছু শিখে এলেন না? শুধু ছবি আঁকাই শিখতে গিয়েছিলেন?
ছবি ছবি শুধু ওই পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এইসব শিখেছি। ও মডার্ন আর্টের হাওয়া যতই উঠুক বুঝলেন, লোকে এখনো তেমন ছবি চায় যা কিনা দেখে বোঝা যায়। তা আঁকাবেন নাকি? আপনার আপনার একখানা পোর্ট্রেট ছবি আঁকিয়ে টাকা দেবেন, সেটা তো তাহলে আর দয়া দেখানো হবে না। রঘুকুলপতি ঈষৎ প্রলুব্ধ হলেন। আইডিয়াটা মন্দ না। এঁকে দিয়ে বাবা মা ঠাকুমা ঠাকুরদার ছবি আঁকিয়ে নিলে মন্দ হয় না। চাকি কাঞ্চন কুন্তলার ছবিও একটা আঁকিয়ে নেওয়া যেতে পারে। কি ভাবছেন? হ্যাঁ, আমি ছবি আঁকি পাশের ঘরে। আসুন 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 না, দেখবেন, আসুন। এখন একটা ছবি আঁকছি চালু, দেখবেন, আসুন আসুন। মোমবাতি হাতে নিয়ে কালো শশী পাশের ঘরের দিকে এগোতেই একেবারে মন্ত্রচালিতের মতো রঘুকুলপতি তাকে অনুসরণ করলেন। সারা ঘর জুড়ে ডাঁই করে উল্টানো ক্যানভাস, এটা সেটা জিনিসপত্রের রাশ। ইজেলে কাপড়ে ঢাকা একটা ক্যানভাস। কাপড়টা তুলে ধরে কালো শশী বললেন, এইটাই এখন আঁকছি। কি জায়গাটা চেনা চেনা ঠেকছে কি? একটা পুরনো ফটোগ্রাফ দেখে আঁকছি আর কি, ব্লো আপ। রঘুকুলপতি দেখলেন ক্যানভাসে আঁকা রয়েছে একটা হলের মধ্যে একটা মিটিং এর ছবি। হলের ভেতরটা একটু চেনা চেনা ঠেকলেও ঠিক কোন জায়গা চিনতে পারলেন না। ঠিক বুঝতে পারছি না তো। কি করে এবার বুঝবেন? সেই মাদান থিয়েটার কি আর আছে? ওটা এখন এলিট এলিট সিনেমা। ভাবতে পারেন, ওই হলে রবীন্দ্রনাথ বক্তৃতা দিয়েছেন, ওর নৃত্যনাট্য ওখানে হয়েছে। এই 1950-এও এই হলে মহালয়ার সকালবেলা রবীন্দ্রসঙ্গীতের আসর বসেছিল। রঘুপতির মাথার চুল থেকে পা অবধি একটা অলৌকিক বিদ্যুৎ শিহরণ খেলে গেল। হঠাৎই তিনি দেখতে পেলেন তিনি নিজে মাদান থিয়েটারে উপচানো ভিড়ের একজন হয়ে দাঁড়িয়ে আছেন। মঞ্চে স্থূলকায় এক ভদ্রলোক এসরাজ বাজিয়ে দলবল নিয়ে গান ধরেছেন, দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরি। গানের গমকে সারা ঘর গম গম করছে। ঘর ভর্তি মানুষ শুনছে ওই গান। আরে ওকে কেউ ওই গাঢ় রঙের জব্বা, গাঢ় রঙের টুপি পরা দেবপ্রতিম যে মানুষটি উঠে দাঁড়ালেন, রবীন্দ্রনাথ ঠাকুর না? কি করে হয়? কি করে হয়? সময়ের উল্টো ধরায় এতগুলো বছর উজিয়ে আমি কি আশ্চর্য! আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন দেখছি নাকি আমি? রবীন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে অলৌকিক কণ্ঠে বললেন, আজ সরকারি দণ্ডনীতিতে আমাদের কণ্ঠ অবরুদ্ধ। দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের কথা বলবার অধিকারও দেশের কর্তারা আজ অপহরণ করেছেন। এই কর্তার ইচ্ছায় কর্মে রবীন্দ্রনাথের দিকে এগিয়ে গেলেন। পকেট থেকে ছোট্ট নোটবই আর কলম বার করে তিনি রবীন্দ্রনাথের সামনে অটোগ্রাফের জন্য মেলে ধরলেন। রবীন্দ্রনাথ সেই নোটবই আর কলম হাতে নিয়ে তার অনবদ্য শৈলীতে লিখলেন, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের পেছন পেছন আরো অনেক জনতার সঙ্গে তিনিও হল থেকে বেরিয়ে আসছিলেন। বাইরে পা রাখা মাত্রই দেখতে পেলেন ইভিলে রাখা বিরাট ছবিটার সামনে তিনি দাঁড়িয়ে আছেন। ঘরে মোমবাতি জ্বলছে আর তার পাশেই দাঁড়িয়ে কালো শশী। মুখে মোমবাতির আলোর কাঁপুনিতে কেমন একটা ভৌতিক আলো ছায়া খেলছে। রঘুকুলপতির হাতে ধরা নোটবই আর কলম, আর নোটবইয়ের খোলা পাতায় রবীন্দ্রনাথের অটোগ্রাফ। একটু আগেই রবীন্দ্রনাথ নিজে ওই অটোগ্রাফ দিয়েছেন। অটোগ্রাফের নিচে লেখা 26শে শ্রাবণ
1324। গোটা ব্যাপারটাই অলিক দর্শন বা হ্যালুসিনেশন হতে পারে। পিসি সরকারও তো গোটা ট্রেন ভ্যানিশ করে দেন, কিন্তু এই জল জলে অটোগ্রাফটা তো মেকি নয়। এটা কি করে হলো? কালো শশী তন্ত্র করেন নাকি, যাকে বলে ব্ল্যাক ম্যাজিক? পরপর ভাবনাগুলো ঢেউয়ের মতো এসে পড়ল রঘুকুলপতির মাথায়। কালো শশী ওর বিমূঢ় অবস্থা দেখে হেসে বললেন, শুনুন মশাই, যা দেখেছেন তাতে এক চিলতে জাদু নেই। সব সব সত্যি, সব। There are more things in heaven and earth than are dreamt of in your philosophy. কথাটা আমার নয়, শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার সাহেবের। এই মাত্র আপনি 1917 11 অগস্টে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের স্পিচ শুনে এলেন, আর এভিডেন্স তো আপনার হাতেই রয়েছে, কি নেই? গোটা ব্যাপারটাই ভেলকিবাজি হলেও রঘুকুলপতি ধাঁধায় পড়ে গেলেন রবীন্দ্রনাথের সইটা নিয়ে। ওটা তো ধাঁধা নয়। তিনি রবীন্দ্রনাথের কাছের মানুষ বাণীচন্দ্র, প্রশান্তিদেব ঘোষ, বীরেন কৃষ্ণ দেববর্মা, সমুদ্রজয় ঘোষের সঙ্গে দেখা করলেন একাদিক্রমে, এবং ওরা প্রত্যেকে এক বাক্যে বললেন ওটা সত্যি। পূজনীয় গুরুদেবের স্বাক্ষর। একবার প্লেনে দীর্ঘ পথ যেতে যেতে কি একটা পত্রিকায় রঘুকুলপতি প্যারাসাইকোলজির কথা পড়েছিলেন। গোটা ব্যাপারটাই ওরা অবশ্য বুজরুকি মনে হয়েছিল। দুঁদে ব্যবসায়ী রঘুকুলপতি জীবনে এই প্রথম সত্যিকার একটা সমস্যায় পড়লেন। জীবনে কখনো রঘুকুলপতি হারতে শেখেননি। কোন এক সেকেলে বুড়ো কালো শশী, আহারে কি বাহারের নাম, তাকে কিনা ভেলকি দেখাবে আর তিনি ঠকবেন না, তা তো হবে না। রইল পড়ে কালো শশীকে উচ্ছেদের চিন্তা। বাড়ি তোলা তো দূরস্থান। তিনি আর্কিটেক্ট কোম্পানিকে বলে দিলেন কিছুদিন বাড়ি তোলার কাজ মুলতুবি রাখতে। আগে তিনি এই সমস্যার সমাধান করবেন, তারপর বাড়িটারি হবে কোন। রঘুকুলপতি বিজ্ঞানের ছাত্র ছিলেন। বিজ্ঞানে তো বুজরুকির কোনো জায়গা নেই। কেমিস্ট্রি আছে, অ্যালকামি নেই। ফিজিক্স আছে, মেটাফিজিক্স নেই। কিন্তু ওর যে অভিজ্ঞতা হলো সেটা এমনই অবিশ্বাস্য যে কাউকে বলাও যাবে না, এমনকি কাঞ্চন কুন্তলাকেও না। কাঞ্চন তো কথায় কথায় বলে, যত বুড়ো হচ্ছ তত তোমার ভীমরতি ধরছে। সারা দিন খালি ঠান্ডা ঘরে বসে থাকবে, দিন দিন ভুঁড়ি বাড়ছে। কাল সকালবেলা থেকে জগিং করবে, বুঝলে? এসব কথা কাঞ্চনকে গিয়ে বললে হয়তো এক্ষুনি সাইকিয়াট্রিস্ট ডক্টর বীরেন গাঙ্গুলির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে বসবে, আর ডক্টর গাঙ্গুলিও বলবেন যে রঘুকুলপতি হ্যালিউসিনেট করছেন। ছবিতে আবার কোশ্চিনকালে কেউ কখনো ঢোকে নাকি? ছবিতে কেবল ঢোকাই নয়, ঢুকে রবীন্দ্রনাথের সই নিয়ে আসার ব্যাপার কখনো ঘটা সম্ভব? রঘুকুলপতি মরিয়া হয়ে উঠলেন। এই রহস্য ওকে জানতেই হবে। ওসব ম্যাজিক ফ্যাজিক তিনি টেনে বার করে দেবেন। একগাল নিদন্ত হাসি হেসে কালো শশী বললেন, আমি জানতাম আপনি নিশ্চয়ই আসবেন, আসবেনই, আপনাকে আসতেই হবে। মুখের কথা কেড়ে নিয়ে রঘুকুলপতি বললেন, থামুন ওরে থামুন। বুঝেছি আপনি ব্ল্যাক ম্যাজিক করেন, কিন্তু ম্যাজিকও তো হাত সাফাই ছাড়া কিছু না। আর যা দেখালেন সেটা মেসমেরিজম হতে পারে। রবীন্দ্রনাথের সইটাও তো দেখছি দিব্যি রপ্ত করেছেন। এইসব কাণ্ড কারখানা করে কি লোক ঠকিয়ে বেড়ান নাকি? কালো শশীর মুখ মুহূর্তে গম্ভীর হয়ে গেল। বিজ্ঞান কি পৃথিবীর সব রহস্য জানতে পেরেছে? বলুন দেখি, বিজ্ঞান কি থেমে গেছে? আজ যেটা অ্যালকেমিয়া, কাল সেটা কেমিস্ট্রি। মানুষ কি কোনোদিন ভেবেছিল যে সে চাঁদে পা ফেলবে? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের মতো বিজ্ঞানকে মানুষ একদিন গল্প গুজব দিয়ে দেখেনি। মানুষ এখনো বোঝেনি বলেই কি টাইম ট্রাভেলটা বুজরুকি, তাই বলতে চান? রঘুকুলপতি এই ধরনের বক্তৃতা ঢের শুনেছেন।
কাঞ্চনের সময় কাটে না, ও এক গুরুদেবকে ধরেছে। একদিন বাধ্য হয়ে রঘুকুলপতি গিয়েছিলেন কাঞ্চনের সেই গুরুদেবকে দেখতে। উনিও এইসব বক্তৃতায় দিয়েছিলেন সেদিন। বিরক্ত হয়ে রঘুকুলপতি আর ও পথ মারাননি। কাঞ্চনকে বলেছেন, দেখো কাঞ্চু, ও ধম্মটম্ম নিয়ে তুমিই থাকো, ও বাপু আমার কম্ম নয়। রঘুকুলপতি অত্যন্ত বিরক্তির স্বরে কালো শশীকে বললেন, হ্যাঁ হ্যাঁ, মেসমেরিজম, হিপনোটিজম, হ্যালুসিনেশন আমি সবই মেনে নিলাম, কিন্তু এই এত সব একসঙ্গে করলেন কি করে বলুন দেখি? আপনি নিজেই বোধহয় জানেন না যে সেদিন আপনি যা দেখিয়েছিলেন ওসব হাজারে একজনও দেখতে পায় না। কোটি কোটি কোটিতে হয়তো এক আধজন দেখে। আসলে আসলে কি জানেন, দেখাটা তো কেবল চোখ দিয়ে দেখা নয়, দেখাটা একটা মুহূর্তকালের ব্যাপারও নয়, আর নিছক একটা মেকানিজমও নয়। আপনি দেখতে পান না বলে কি একটা বিশেষ জিনিসের অস্তিত্ব নেই? হ্যাঁ বলুন। এই মৌমাছি, মৌমাছি আল্ট্রাভায়োলেট রে দেখে। কই আপনি দেখেন? হ্যাঁ, আপনি শোনেন আল্ট্রাসনিক সাউন্ড? শোনেন না। কিন্তু তাই বলে এগুলোর অস্তিত্ব কি আপনি নস্যাৎ করতে পারেন? আপনি শোনেন না, আপনি দেখেন না বলে সব নস্যাৎ করে দেবেন? বাহ বাহ রে বাহ। অন্য কেউ ওর মুখের উপর তর্জনী নেড়ে এভাবে কথা বললে রঘুকুলপতি মুহূর্তের দারোয়ানটাকে ঘাট ধরে তাকে বের করে দিতেন। কিন্তু কালো শশীর এই ভুতুড়ে স্টুডিও, ওর মুখে মোমের আলোর কাঁপা কাঁপা রহস্যময় আলো ছায়ার নাচ, আর সন্ধ্যের আবছা অন্ধকারে জানলা গলে আসা হাওয়ায় এমন কিছু ছিল যে রঘুকুলপতির মুখে একটাও কথা শুনল না। কালো শশী বলতে লাগলেন, কি জানেন, না বুঝে অবিশ্বাস করে বসাটা এই মানুষের ধর্ম। মানুষ ভাবে সে যা জানে তার বাইরে আর কিছু নেই, কিছু নেই। তাই যা সে জানে না সেটাকে সে ফু দিয়ে উড়িয়ে দিতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের কথা আসুন দেখি। কি ভাবলেন? ঠিক করলেন কিছু? আমাকে দিয়ে পোর্ট্রেট আঁকাবেন? হ্যাঁ বলুন। সে আঁকানো যাবে এখন। আসলে ব্যাপারটা কি করে হলো সেটা আমায় বলুন তো। তাহলে তো একটা ছোটখাটো বক্তৃতা দিতে হয় মশাই। আপনার কি সে সময় হবে? কাজের মানুষ। হবে হবে হবে। তাহলে এক কাপ চা খান, আমি চট করে চা নিয়ে আসি। চা থাক, আপনাকে তো বানাতে হবে। বাদ দিন, বলুন। তাহলে শুনুন, হ্যাঁ, আপনাদের বিজ্ঞানেই তো বলে যে পদার্থ অক্ষয়, তার লয় নেই কিন্তু রূপান্তরণ ক্ষমতা আছে। ঠিক বলছি? রবীন্দ্রনাথকে লেখেননি, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। আহা, কি চমৎকার লেখা গো! পুরাতনের হৃদয়ে টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। বাবু বাবুল একবার, কি চমৎকার গান! হ্যাঁ, শেষ নাহি যে, শেষ কথা কে বলবে, শেষ নাহি যে, শেষ কথা কে বলবে, আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে শেষ। এই ব্যাপারটা বুঝেছিলেন উপনিষদের সুপ্ত প্রণেতারা, হ্যাঁ, গ্রিক দার্শনিকেরা। প্লেটোর টাইমিয়াস থেকেই তো ইউক্লিড লিখেছিলেন এলিমেন্টস।
পিথাগোরিয়ানদের সলিডস থেকেই কেপলার তার মহাবিশ্ব তত্ত্বে অনেক হদিশ পেয়েছিলেন। কিন্তু আপনারা তো প্লেটোর কথা শুনবেন না, শুনবেন ইউক্লিডের কথা, কেপলারের কথা। অত বনিতা করবার দরকার নেই। আপনি বুঝতে পারছেন না, প্রশ্নটা বিশ্বাস অবিশ্বাসের নয়, প্রশ্নটা হলো ঘটনার সত্যতা নিয়ে। বটে 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 বটে। তাহলে আসল কথায় আসি। আচ্ছা, আপনি ভ্যানিশিং পয়েন্টের কথা নিশ্চয়ই শুনেছেন, যাকে বলে বাংলায় বিলয় বিন্দু। বাঙালিরা অবশ্য বিলয় বিন্দু বলে না, তারা ভ্যানিশিং পয়েন্টে বেশি স্বচ্ছন্দ বোধ করে। তা এক নাছোড় অধ্যাপক কি যেন একটা বইতে গো, কি বইতে, মনে পড়েছে, চিত্র ভাবন। চিত্র ভাবন নামের বইতে শব্দটার এই বাংলায় করেছেন, ভ্যানিশিং পয়েন্টের বাংলা করেছেন বিলয় বিন্দু। চমৎকার না? হ্যাঁ, আর্কিটেকচারাল ড্রয়িং এ ভ্যানিশিং পয়েন্ট ব্যবহার করা হয়। তবে সব ব্যবচ্ছেদের মতোই এই ভ্যানিশিং পয়েন্টের তত্ত্ব প্রথম তৈরি আর ব্যাখ্যা করেছিলেন রেনেসাঁর ব্রুনলেস্কি আর আলবের্টি। ওরা বলেছিলেন কস্ত্রুজিও লেজিতিমা, কাগজ বা পটের সমতল ক্ষেত্রে গভীরতা বা দূরত্বের ধারণা তুলে ধরতে পার্সপেক্টিভের দরকার হয়। এই পার্সপেক্টিভের রহস্যই হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। পার্সপেক্টিভ সেন্স না থাকলে হুবহুর ধারণা দিয়ে ছবি কখনো আঁকা যায় না। আপনি জানেন, রোমানরা নাকি এমনই ফল আঁকতেন যাতে এসে পাখিরা ঠোকরাতো। হ্যাঁ, তাদের আঁকা ফুলে মশাই মৌমাছি নাকি এসে বসতো। অবশ্য সব এক ধরনের অতিরঞ্জনই বলতে পারেন, কিন্তু সে একটা যুগ ছিল যখন অতিরঞ্জনটাই ছিল প্রশংসার নামান্তর। যাকে যাকে যাকে, ধান ভানতে শিবের গীত থাক। আপনি আপনি রেল লাইনের মধ্যিখানে দাঁড়িয়েছেন কখনো? হ্যাঁ। কি দেখেছেন বলুন? দুটো সমান্তরাল রেল লাইন দূরে একটি বিন্দুতে মিলিয়ে যায়নি। হ্যাঁ, কিন্তু আসলে কি তা যায়? যায় না, যায় না। তো আমরা মিলিয়ে যেতে দেখি। ওই বিন্দুটি হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ওই ভ্যানিশিং পয়েন্ট আছে বলেই আমরা মশাই স্পেসের দূরত্ব ধরতে পারি। একটা জিনিস যতটা দূরে রয়েছে ওটাকে ধরবার জন্য অতটুকুই হাত বাড়াই। ভাবুন তো যদি পার্সপেক্টিভ না থাকতো, বিশ্ব জুড়ে কি ধুমধুমার কাণ্ডটাই না ঘটতো। কতটা পা ফেললে টুক 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 করে সিঁড়ি দিয়ে নামা যাবে, ঢিল ঠিক কতটা জোরে ছুঁড়লে গাছের থেকে কাঁচা আমটি পাড়া যাবে, আর ক্লে পিজিয়ন কতটা দূরে আছে সেটা তাহলে আমরা বুঝতেই পারতাম না। তখন সেটা কি হতো? সেটা হয়ে যেত টপসি টার্ভি, টপসি টার্ভি। এখন এই যে পার্সপেক্টিভ আমরা দেখি, সেটাকেই অবলম্বন করে ছবির সমতলীয় পটে গভীরতার হুবহু প্রতিফলন শিল্পীরা এনে দেখালেন। এটা মিথ্যে নয়, এটা মিথ্যে নয় মশাই, মায়া নয়। যদি তা মিথ্যে হতো, মায়া হতো, তাহলে পুরো আর্কিটেকচারাল স্পেসের ব্যাপারটাই হয়ে যেত মিথ্যে। সেই স্পেসটাকেই টাইমে পরিবর্তিত করায় আপনি 1917 ছবিতে ঢুকে যেতে পেরেছেন। হ্যাঁ মশাই, আমি ভেলকি দেখাইনি, ম্যাজিকও নয়। কেবল কি করে স্পেসটা টাইম হতে পারে সেটাই আপনাকে দেখালাম।
বলছেন আপনি? এ তো তাজ্জব কাণ্ড মশাই। ওয়াটারাল ফিল্ট্রেশনের মাধ্যমে শোধন করা, প্রকৃতির মতো বিশুদ্ধ। শুনছ রহস্য রোমাঞ্চ 91.9 ফ্রেন্ডস FM এ। লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনেছেন তো? দা ভিঞ্চি তো এই ছবির সূত্রেই বিজ্ঞানের সব আশ্চর্য তত্ত্ব ধরতে পেরেছিলেন। এই যেমন যেমন ধরুন ভূকেন্দ্রের অবস্থান, কি করে গাছের বয়স আর ফসিলের বয়স জানা যায়, এমনকি অপটিক্সের গূঢ় তত্ত্ব ওই ছবি আঁকতে আঁকতেই জেনেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। ও মশাই, মশাই, ছবি জিনিসটা কেবল ছবি নয়, আর অনেক 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 কিছু। তাহলে তাহলে কি এইভাবে একমাত্র পেছনে যাওয়াই সম্ভব? আচ্ছা, এই একই পদ্ধতিতে ভবিষ্যৎ দেখা যায় না? এই দেখো, কি বলছেন মশাই, তা কি করে হবে? দেখুন, যা ঘটে গেছে তার একটা সত্যতা ছিল, আর যা ঘটেনি তার মধ্যে কি কাজ করছে? সম্ভাব্যতা। এখন বলুন তো, সত্যতা আর সম্ভাব্যতা এই দুটো কি এক? কত তারাই তো মরে গেছে, কিন্তু মরে যাওয়ার পরেও কি করে ওই সব তারার আলোক বর্ষ অতিক্রম করে দেখা দেয় বলুন তো? হ্যাঁ, যার মৃত্যু ঘটেছে সে তো আলোক তরঙ্গের যাত্রা শেষ না হওয়া পর্যন্ত মরে না। যদি কোনো অত্যন্ত দূরে আলোক বর্ষের নক্ষত্র থেকে ধরুন বিশাল একটা দূরবীনে পৃথিবীকে দেখা সম্ভব হয়, তাহলে কি মনে করেন ডাইনোসরদের দেখা যাবে না? যাবে যাবে যাবে। বাস্তবে যা ঘটে গেছে তা আলোক তরঙ্গে থেকে যায় মশাই। ছবিতে আমরা আলো ছায়া দিয়ে আলোক তরঙ্গকেই কি ধরি না? সেই সত্যকেই আপনি দেখেছিলেন। তা স্বপ্ন নয়, মায়া নয়, এমনকি মতিভ্রমও নয়। আমাদের প্রাচীন কবিরা এইসব জানতেন, তাদের লেখায় আমরা পেয়েছি। তাহলে আপনি এক কাজ করুন না, অতীতে গিয়ে বেশ ভালো মতো টাকা করিয়ে এনে নিজের ভাগ্যটা ফিরিয়ে ফেলুন। তা করছেন না কেন? আরে দেখছেন কি, করছেন না কেন বলুন? না, আর সে সাহস নেই। আর সাহস কেন বলি, ইচ্ছেও নেই। যাক ওসব। যদি আপনার অন্য কোনো মনোবাঞ্ছা থাকে বলবেন, একে রাখবো। ও মশাই, প্লেনে করে তো কত জায়গাতেই যান, কত খরচা করেন, ছবিতে ঢুকে না হয় কাল ভ্রমণ করবেন? হ্যাঁ, তো একটা কথা, দোহাই মশাই, দোহাই, আপনার যে কটা দিন বাঁচি এই বাড়ি থেকে আমাকে দয়া করে উচ্ছেদ করবেন না। আমার এই কথাটি কিন্তু রাখতেই হবে আপনাকে। বয়স হয়ে গেছে, নড়াচড়া করা মুশকিল। বয়সে আর কোন চুলোয় যাই বলুন দেখি? হ্যাঁ, কোন চুলোয় যায়? রঘুকুলপতি এরপর সময়ে পিছিয়ে গিয়ে সেজানের আঁকা এমন একটা স্টিল লাইফ নিয়ে এলেন, যেটা নাকি কোন এক সময় খোয়া গিয়েছিল, অন্তত বইতে তাই লেখে। সদবির ক্যাটালগে রঘুকুলপতি দেখেছেন সেজানের একটা ছবির দাম এখন অন্তত $6 কোটি। শিল্পী ঐতিহাসিক ভুবন হোম জানালেন, এই ছবির দাম ডলার দিয়ে মাপা যায় না। এই ছবি অবিলম্বে ইনশিওর করে ব্যাংকের ভল্টে রাখা উচিত। রঘুকুলপতি কিন্তু সে সাহস পেলেন না। ব্যাংকের ভল্টে রাখতে গেলে ওটার ইতিহাস কি করে পেলেন সব জানাতে হবে। এভাবেই রঘুকুলপতি আনলেন মহেঞ্জোদড়োর
চিত্রিত একটা পাত্র, অজন্তার শিল্পীদের আঁকা ছবির একটা ছপ্পা, একটা খাঁটি সোনার আকবরী মোহর, যা পুরাতত্ত্বের আইন মোতাবেক অ্যান্টিক এবং জাতীয় সম্পত্তি। হেলহেডের বাংলা ব্যাকরণের প্রথম সংস্করণের একটি অক্ষত কপির জন্য জাতীয় গ্রন্থাগার 2 লাখ টাকা দিতে চাইল। বিজেন্দ্রলাল রায়ের গাওয়া গানটির ঝকঝকে রেকর্ডের জন্য এক সংগ্রাহক কবুল করলেন 5,000 টাকা। ওয়ারেন হেস্টিংসের নস্যির কৌটোর জন্য সদবি দিতে চাইল 30,000 পাউন্ড। বলা বাহুল্য, রঘুকুলপতি এর একটাও হাতছাড়া করলেন না, তাকে নেশায় পেয়ে বসল। চুলোয় গেল ভাড়াটে উচ্ছেদ, চুলোয় গেল বাড়ি তোলার তাগিদ, অভিজাত পাড়ায় ঠিকানা বদল, এমনকি ব্যবসার দেখাশোনাতেও তিনি শিথিলতা দেখাতে লাগলেন। ইতিহাস আর পুরাতত্ত্বের মোটা মোটা বই নিয়ে পড়তে এক আশ্চর্য। বসু রায়চৌধুরী পরিবারের ঐশ্বর্য আর বৈভবের যে প্রাচুর্য, তার উৎস রঘুকুলপতির পারিবারিক ব্যবসায় নবপ্রাণ সঞ্চার। এই প্রজন্মের দায়বদ্ধতায় পর্যবেক্ষণ এবং বিচার বিশ্লেষণের সূক্ষ্ম পারিপাট্যে সাফল্য এবং সার্থকতার যে নব উন্মেষ, তার শিরোমণি যে রঘুকুলপতি, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই কারো। রঘুকুলপতি যা কাঞ্চনকুন্তলাও সেটা বিলক্ষণ জানতেন, মনে প্রাণে বিশ্বাসও করতেন। স্বামী যে পুরোদস্তুর সংসারমুখী নন, বহুলাংশে বহির্মুখী, সদর্থে ব্যবসা এবং প্রতিপত্তি বিলাসী, তাও তার অবিদিত ছিল না। এছাড়াও দীর্ঘদিন ইত্যাকার জীবন অতিবাহিত করার সূত্রে এমতো অবস্থা তিনি মান্য করেই ক্ষান্ত এবং শান্তও ছিলেন। অধুনা স্বামীর এই বহুমাত্রিক পরিবর্তন কাঞ্চনকুন্তলার দৃষ্টি এড়াল না। বহুদিনই তিনি গুরু অন্তঃপ্রাণ, সৎসঙ্গ ইদানিং তার জীবনের অনিবার্য অনুষঙ্গ। তবে যতই তিনি গুরু গুরু করুন আর সৎসঙ্গে অঙ্গ ভাসান, দুটি ভুরুর মধ্যবর্তী স্থান কুঞ্চিত হল প্রয়োজনের অতিরিক্ত। কপালে পড়ল অনাবশ্যক কিছু ভাঁজ। কাঞ্চনকুন্তলার দীর্ঘ বিবাহিত জীবনে এই প্রথম। আশ্চর্য, কথা নেই বার্তা নেই, মানুষটার হলো কি? এই সেদিনও যতটুকু সময় বাড়িতে থাকতো, তার মধ্যে ব্যবসার কাজে এ আসছে সে আসছে, একে ফোন তাকে ফোন, লোকজন এখানে পাঠানো ওখানে পাঠানো, সেসব মোবাইল বন্ধ। কি কি সব জিনিস যে আজকাল বাড়িতে নিয়ে আসছে, কোত্থেকে বা আনছে খুঁজে খুঁজে ভগবানই জানেন। শুধু কি আনা, 3 তলার উত্তরের ঘরখানাতে এনেই সব ঢুকিয়ে ফেলে, আর সব সময় সে ঘর তালা বন্ধ। একদিন ধরে দেখে আসছি, ব্যবসার কাজে যা যা না লাগবে ওর ধারণায় সে সবই নাকি ছাইপাশ। কেন যে সে রাজ্যের ছাইপাশ এখন চোখে ধনের মতো আগলানোর বাতিক হলো, কে জানে বাবা। যে মানুষ জিজ্ঞেস করলে একটাও সদুত্তর পাবো না, সে আমি বিলক্ষণ জানি না, ভাবিয়ে তুললে দেখছি। কাঞ্চনকুন্তলার ভ্রুমধ্য যতই কুঞ্চিত হোক, কিংবা অবিন্যস্ত বক্ররেখা কপালে যতই জমাট বাঁধুক, এই বয়সে রঘুকুলপতির যে কোনো চিত্তবৈকল্য ঘটবে এমন আভাস তার চরম দুঃস্বপ্নেও আসার কোনো সম্ভাবনা ছিল না। তবু একেবারে হাল ছেড়ে বসে থাকাও সমীচীন বোধ করলেন না। একদিন সুযোগ পেয়ে কাঞ্চনকুন্তলা বলেই বসলেন, এই শুনছ, চলো না গো, কদিন একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে থেকে মানে? মানে কদিন একটু কোথাও বেরিয়ে আসি, চলো না। অনেকদিন তো বেড়াতে যাব। তুমি কি খেপে গেলে নাকি? কেন খেপবো কেন? তোমার যেমন কথা, না খেপলে বুঝি কেউ বেড়াতে যায় না? না না না, তা না, তবু মানে আমার তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে তুমি যদি যেতে চাও তো যাও। কোথায় যাবে বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ও মা, আমি একা কেন যাব? বলছিলাম কি, চলো না গো, কদিন কদিন বেরিয়ে এলে দেখো, তোমারও ভালো লাগবে। না 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 না, আমি দিব্যি আছি, আমি দিব্যি আছি। আমার জন্য তোমাকে ভাবতে হবে না।
কাঞ্চন কুন্তলার সন্দেহ তবু গেল না। তিনি স্বামীর গতিবিধির হদিশের জন্য বেসরকারি গোয়েন্দা লাগালেন। বেশি দিন অপেক্ষাও করতে হল না। অনুসন্ধান প্রসূত গোয়েন্দা রিপোর্ট এসে গেল অচিরেই। সিল করা খামে যে পত্রটি এলো বেসরকারি গোয়েন্দা দপ্তর থেকে, তা কাঞ্চন কুন্তলার উদ্বেগ উৎকণ্ঠার প্রশমন ঘটাল অনেকটাই। বুকের পাষাণ ভারও প্রায় নেমে গেল। পত্রের মূল অংশটি এইরূপ: আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার স্বামী দেবতা শ্রীযুক্ত রঘুকুলপতি বসু রায়চৌধুরীর কোনো প্রকার চিত্ত চাঞ্চল্য ঘটেনি। কোনো ডাকিনী যোগিনীর হাতছানিও এর পেছনে নেই। রঘুকুলপতি এক কথা যাকে বলে ধোয়া তুলসী পাতা। তবে প্রায় বিকেলে বা সন্ধ্যের দিকে তিনি ঘণ্টাখানেকের জন্য পার্ক স্ট্রিটের ওই নতুন কেনা পোড়ো বাড়িটাতে যান। না, নেশা টেশা একেবারেই করেন না। আর যার কাছে যান সেই আদ্যিকালের বুড়োটা ওইখানে ওই বাড়িতেই 3 তলায় 2টো ঘর নিয়ে থাকে, ছবি টবি আঁকে। ওই বৃদ্ধ কালে ভদ্রে বাড়ি থেকে বাইরে বেরোয়। বিস্তর অনুসন্ধান করে দেখেছি বৃদ্ধেরও সাতকুলে কেউ নেই। সত্তর ওই বৃদ্ধ ওই বাড়ি খালি করে দিয়ে উঠে যান। আপনার স্বামী রঘুকুলপতিও সর্বান্তঃকরণে তাই চান। সেই সুবাদে অনুরোধ করতে একাধিকবার যাওয়াটা একটা কারণ বটে, তবে এত ঘন ঘন যাওয়া বিশেষ যুক্তিগ্রাহ্য নয়। এতৎসত্ত্বেও কি অভিপ্রায় বা কোন আকর্ষণে যে অভিজাত বংশজাত সফল ব্যবসায়ী ঐশ্বর্যশালী রঘুকুলপতি 7 বুড়োর 1 বুড়ো ওই চালচুলোহীন ছন্ন ছাড়া মানুষটার কাছে যান, তা এখনো আমাদের কাছে রহস্যাবৃত। তবে এখনো আমরা হাল ছাড়িনি, এখনো সবিশেষ অনুসন্ধানী। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পড়া শেষ করে পত্রটি আবার সযত্নে খামে ভরে রাখলেন কাঞ্চন কুন্তলা। এইটাই এবার আমাকে খুঁজে বের করতে হবে। আসুন 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 আসুন, আজ একটা আশ্চর্য ছবি দেখাবো আপনাকে। এমন ছবি দেখাবো কি বলবো, মানে এই অভিজ্ঞতা আপনার আগে কখনো হয়নি, আর জীবনে কখনো হবেও না। রিয়েলি? আচ্ছা, যে কেউ কি এভাবে যে কোনো ছবিতে ঢুকে যেতে পারে? এই যেমন আমি মুহূর্তের মধ্যে ঢুকে পড়ি। কথামৃততে পড়েননি? কি বলেছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব? ভারী চমৎকার করে বলেছেন, যার দৃষ্টি আছে কেবল সেই দেখতে পায়, চোখ থাকলেই হয় না মশাই। অধিকাংশ মানুষের দেখাই তো হলো আপনার ওই অন্ধের হস্তির দর্শন। আমরা তো দেখার মতো করে সবকিছু দেখি না, কি বলুন? হ্যাঁ, দেখি না না, তা সত্যি দেখি না। একজন লোক 1 ঘন্টা পথে ঘাটে ঘুরে আসার পর ওকে প্রশ্ন করুন দেখি, কি দেখলেন? দেখবেন সে প্রায় কিছুই দেখেনি। কটা সিঁড়ি সে উঠে এলো সেটাও সে বলতে পারে না। আবার কেউ কেউ আছে যারা চোখ আর মন দুই দিয়েই দেখে, ওরা ঠিক ঠিক দেখতে পায়। এই যে আপনি মশাই, আপনি ব্যবসায়ী মানুষ, হাড়ে মজ্জায় খতিয়ে দেখাটা আপনার স্বভাব। ছবির ভ্যানিশিং পয়েন্টে অভিনিবেশ করে ছবিতে আপনি যেভাবে ঢোকেন সেটা সম্ভব হলো কি করে? আপনি দেখতে জানেন বলেই না। হ্যাঁ, এ হলো একেবারে অর্জুনের মাছের চোখ, বুঝলেন কিনা? মহাভারতের কথা একবার স্মরণ করুন দেখি। অর্জুন দেখতে জানতেন বলে ঘুরন্ত মাছের প্রতিবিম্ব দেখেও লক্ষ্য ভেদ করতে পেরেছিলেন। ঠিক ঠিক বলেছেন, যথার্থ বলেছেন। মানে আমার আমার চোখও তাহলে? হ্যাঁ হ্যাঁ, তা একরকম অর্জুনের চোখের কাছাকাছি বই কি। নিজের কৃতিত্বে নিজেই পুলকিত হলেন রঘুকুলপতি।
তারিফ শুনলে কে না খুশি হয়। আসলে ভ্যানিশিং পয়েন্টে কিছুই মিলিয়ে যায় না। ওখান থেকে স্পেসের মাপ আমরা করি। রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে যেখানে ভ্যানিশিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, সেখানে পৌঁছে পেছন ফিরে আবার আপনি আগে যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক সেইখানেই দেখতে পাবেন ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্ট আসলে শেষ নয় মশাই, ওখান থেকেই আবার নতুন স্পেসের শুরু। ইজেলে রাখা ক্যানভাসের ওপরের থেকে ঢাকনাটা সরিয়ে দিতেই রঘুকুলপতি দেখতে পেলেন চিত্রার্পিত এক উজ্জ্বল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ জাহাজে সুসজ্জিত কেবিনে বসে আছেন। চেহারাটা ওর খুব চেনা চেনা ঠেকল। আরে, ইনি সিন্ধু মাধব মল্লিক না? সে বিখ্যাত বৈজ্ঞানিক আর আমার দাদুর খুব বন্ধু। ইনি তো দাদুর সঙ্গে বউবাজারে এক স্কুলে পড়েছেন। দাদুর ফুটবল খেলার বন্ধুদের গ্রুপ ফটোগ্রাফিও দেখেছি সিন্ধু মাধব মল্লিকের ছবি। ইনি ইনি এখানে জাহাজে কি করছেন? ভাবতে ভাবতেই রঘুকুলপতির কানে মৃদু থেকে গভীর সমুদ্রের গড়গড় আওয়াজ ধ্বনিত হতে লাগলো। চোখে মুখে নোনা জলের ছিটে এসে লাগলো। পায়ের নিচের কার্পেট মোড়া পাটাতন দুলতে শুরু করলো। রঘুকুলপতির সারা গায়ে ভয়ে কাঁটা দিল। ওকে দেখে ছবির মানুষটি এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। কিছু একটা বলবার জন্য ওর ঠোঁট দুটো কেঁপে উঠলেও শব্দ শুনল না। রঘুকুলপতি কোথায় এসেছেন কিছু ভেবেই পেলেন না। কেবিনের দরজা খুলে বাইরে আসতেই নিকষ অন্ধকারে ক্রুদ্ধ জলের গর্জনে ওর কানে প্রায় তালা বেঁধে গেল। পেছনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে গেল। আপনি চোখে কিছুই দেখা যাচ্ছে না প্রায়, কিন্তু জলের ঝাপটায় রঘুকুলপতি ভিজে গেলেন। টালমাটাল পাটাতনে দাঁড়ানোই গায়ে আন্দাজে হাত বাড়িয়ে রেলিং ধরে ধরে তিনি এগোতে লাগলেন। তীব্র ঠান্ডায় হাত পা জমে আসছে। রেলিং ধরে ধরে এগিয়ে তিনি পৌঁছলেন খোলা দিকে। দেখতে পেলেন শিশু আর মহিলাদের লাইফ বোটে করে নামিয়ে দেওয়া হচ্ছে। মাথার উপর ঝুলন্ত আলোর বিচ্ছুরণে সব মিলিয়ে একটা অসম্ভব ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। অসংখ্য সুবেশ সুপুরুষ যাত্রী আর নাবিক কোন এক প্রত্যাশন্ন মুহূর্তের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। একদিকে বেজে চলেছে একটানা সঙ্গীত, সেই সঙ্গীতের বিদায়ের সুর ছাপিয়ে একটানা বেজে চলেছে পাগলা ঘন্টি। বিমূঢ় রঘুকুলপতির হঠাৎ মনে পড়ল তিনি দাদুর কাছে শুনেছিলেন দাদুর হাফ প্যান্টের বন্ধু সিন্ধু মাধব টাইটানিকের যাত্রী ছিলেন। টাইটানিক ডুবতে সিন্ধু মাধবেরও শরীর সমাধি হয়। আতঙ্কে আর প্রচন্ড শীতে হাত পা শরীর একেবারে হিম হয়ে এলেও রঘুকুলপতি বুদ্ধি হারালেন না। তিনি বুঝতে পারলেন কালো শশী ওকে টাইটানিকে ঢুকিয়ে দিয়েছেন। লোকটা কি পাগল নাকি ইচ্ছে করে এটা করেছে কালো শশী? হায় ভগবান, আমি কেন কেন মরতে ওর ফাঁদে পা দিয়েছিলাম? তখন আমি বেরোবো কি করে আমি? কিন্তু টাইটানিক থেকে তো বেরোতেই হবে আমাকে, যেভাবে হোক বেরোতেই হবে। বেরোবার একমাত্র উপায় যে জায়গায় যে ভ্যানিশিং পয়েন্টে দৃষ্টি নিবদ্ধ রেখে আমি ঢুকেছিলাম আবার সেইখানে ফিরে যাওয়া, সেটাই বহির্গমনের পথ। একমাত্র পথ, এছাড়া আর কোনো পথ নেই। যন্ত্রণা বাড়ছে, একেবারে হাজার সাপের ঘোড়ার মতো ডেকের উপর আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ। নোনা জলের ঝাপটায় চোখ জ্বালা করছে। কেবিনগুলো যেন কোন দিকে, কেবিনগুলো ওই তো দেখতে পেয়েছি। আরে এতখানি চলে এসেছি। আরে বাবা, আবার ওই রেলিং ধরে ধরে ওইভাবে ফিরে যেতে হবে আমাকে। যেতেই হবে, নইলে বেরোতে পারবো না। বেরোতে হবে। এই তো পেরেছি, পৌঁছতে পেরেছি ক্যাবিনেট কাছে। কোন ক্যাবিনের দরজাটা খুলে বেরিয়েছিল আমি? কত নম্বর ক্যাবিন ছিল? কি সর্বনাশ! সব ক্যাবিনের দরজাই তো একই রকম, একই ডিজাইনের দরজা, একই রকম হাতল। ঈশ্বর, কোনটা খুলে ডেকে এসেছিলাম আমি সেটাই তো চিনতে পারছি না। চিনতে না পারলে তো বেরোতে পারবো না আমি। কালো শশী, কি করলে কালো শশী? ওই তো গাড়ি বারান্দার নিচে গাড়িটা দাঁড়িয়ে।
ড্রাইভার নেই, তার মানে নিজেই গাড়ি চালিয়ে এসেছে আজ। आइए आइए मालकिन, नमस्ते नमस्ते। রামশরণ সাহেব কখন এসেছেন? घंटा 2 घंटा হবে, करीब 9 बजे। ঠিকই বলেছ, এখন 11:15 বাজে, এখনো বাড়ি ফিরল না দেখে। মালিক এসে রোজকা মাফিক সিধা উপরে চলে গেছেন, এখনো নামেন নেই মালকিন। আমি তো গেট মে পুরা টাইম খাড়া আছি। দেখি একবার ওপরে গিয়ে দেখি। মাকড়সার জাল, চামচিকের ঝাপটা আর আবর্জনার স্তূপ ভেদ করে একটা একটা করে সিঁড়ি পেরিয়ে গোটা চারে ঘুমড়ি খেয়ে কাঞ্চনকুন্তলা গিয়ে পৌঁছলেন 3 তলায়। সামনে দরজা হাট করে খোলা। কাঞ্চনকুন্তলা কলিং বেল টিপলেন, বেল বাজল না। তবে মোমবাতি হাতে বেরিয়ে এলেন এক মানধাতার আমলের প্রায় প্রাগৈতিহাসিক বুড়ো। কাঞ্চনকুন্তলা হাঁপাচ্ছিলেন। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন, আমার আমার স্বামী এসেছেন এখানে, কোথায় তিনি? এসেছিলেন বটে, তবে তিনি তো চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ। কোথায়? হ্যাঁ, দারোয়ান বলল উনি নিজে নামেননি। কোথায় গেছেন? গাড়ি তো নিচেই রয়েছে। কোথায় গেছেন আমি কি করে বলবো বলুন তো? উনি নিজেই ঢুকলেন আবার নিজেই চলে গেলেন। উনি নিজে চলে গেলেন মানেটা কি? গাড়ি ফেলে যাবেন কোথায়? হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছেন? কোথায় লুকিয়ে রেখেছেন ওকে? আমি লুকিয়ে রাখবো? হ্যাঁ। আসালেন আপনি, নিজেই চলতে ফিরতে পারি না ভালো করে, লজ্জরে শরীরটা নিয়ে নড়বড় করছি। আমি ওই 5 মণি লাশকে লুকিয়ে রাখবো, গুম করব। আপনি ডাকুন, পুলিশ ডাকুন, তল্লাশি নিন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখবো। সরে যান। 2টো মাত্র ঘর, এক চিলতে রান্নাঘর, একটা বাথরুম কাম টয়লেট, বেরোবার সিঁড়ি আর দরজা একটাই। 1 মিনিটেই সরজমিন দেখা হয়ে যায়। কাঞ্চনকুন্তলা কোথাও রঘুকুলপতিকে দেখতে পেলেন না, কিন্তু পাশের ঘরের ইঁদেলে রাখা একটা ছবিতে বসে থাকা একজন মানুষকে দেখে মোমের কাঁপা কাঁপা অল্প আলোতেও চমকে উঠেছিলেন কাঞ্চনকুন্তলা। এতই জীবন্ত সে ছবি, কিন্তু ছবি আসল মানুষটা নেই কোথাও। অথচ গাড়িটার নিচে বাইরে দাঁড়িয়ে গেটের মুখে। তাহলে কোথায় গেলেন তিনি, আর কোন পথেই বা গেলেন? কোথায় গেল মানুষটা? উপরে উঠলো আর নামলো না, এ কখনো হয়? কোথায় গেলে? কোথায় গেলে? কোথায় গেলে তুমি? কোথায় গেলে? চতুর্দিকের পলেস্তারা ওঠা, ইট বার করা, আনাচে কানাচে শেকড় গজানো পুরো বাড়িটার দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকলো কাঞ্চনকুন্তলার আর্তনাদ। ওদিকে উন্মাদ কালো শশী এইভাবে আশ্বস্ত হলেন দুর্দণ্ড প্রতাপ রঘুকুলপতি আর কোনোদিনই ওকে উঠে যাবার জন্য তাকে দিতে আসবেন না। যেমন বাসনা ছিল ঠিক তেমনি এই বাড়িটাতেই নিশ্চিন্তে মরতে পারবেন তিনি। কোথায় গেলে? কোথায় গেলে? কোথায় গেলে তুমি? কোথায় গেলে? কোথায় গেলে? কোথায় গেলে? Audio suspense.